বাংলাদেশের আওয়ামী লীগ পরিবারের প্রিয় ভাই ব্রাদাররা সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আপনাদেরকে অ্যারেস্ট করবে একদিকটা, জামিন হবে আরেক দিকটা। চিন্তাই করেন না, মাননীয় স্পিকার তাকে ইতিমধ্যে জামিন দিয়ে দিছে, উনি জামিন পেয়েও গেছে। তাহলে মনে করেন আপনাদের জন্য একটা সুখবর না? তার পাশাপাশি জিয়া পরিবারের ভাই ব্রাদাররা যারা আছেন, নিজেদের টুফুরের ভিতরে গুছিয়ে কাছিয়ে যে আওয়ামী লীগের প্রিয় ভাই ব্রাদারকে রেখেছেন, সাবধানে রেখেন। কারণ বিএনপির লোকজনের মামলার জামিন হওয়ার আগেই আওয়ামী লীগের লোকজনের জামিন হয়ে যাবে। তার জন্য এখনো সময় আছে। জিয়া পরিবারের প্রিয় ভাই ব্রাদাররা, আপনারা নিজেদেরকে নিজেরা বুঝগাছ করে রাখেন, কখন জানি আপনারা ফাইলে পড়ে যান। কারণ এখন আওয়ামী লীগ ফাইলে পড়বে দূরের কথা, বিএনপি কিন্তু আগে ফাইলে পড়বে। কারণ টপ কান্ট্রিতে আছে যে আমাদের দলে জিয়া পরিবারের লোকজন নাম ভাঙায় আন্দাবাজি চান্দাবাজির সাথে তারা জড়িত। তার জন্য তাদেরকে প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান ছেড়েও দিবে না, ছাড়ও দিবে না। আওয়ামী লীগকে ছাড় দিবে, কিন্তু বিএনপি সাপের বাচ্চাদেরকে ছাড় দিবে না। আসসালামু আলাইকুম সবাইকে। যারা দীর্ঘ বিরতির পর আজকে লাইভে এসেছি, বেশ কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে আপনাদের প্রতি আমার জবাবদিহিতা রয়েছে, এবং সেই দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে পরিষ্কার করা উচিত, যাতে করে আপনাদের যে সংশয়গুলো তৈরি হয়েছে, অনেকগুলো জিজ্ঞাসা তৈরি হয়েছে, অনেকগুলো প্রশ্ন আপনাদের তৈরি হয়েছে, সেই বিষয়গুলো যেন আমরা পরিষ্কার করতে পারি। সেই জায়গা থেকে আজকের এই লাইভে আসা। তো আপনারা যারা আমাদেরকে পার্লামেন্টে দেখছেন, আমরা পার্লামেন্টে বিরোধী দল হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব আমরা করছি। আপনারা দেখেছেন গত সপ্তাহটা অনেকটা ইভেন্টফুল একটা উইক ছিল, সেই উইকে আপনারা দেখেছেন সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট আপনারা দেখেছেন, সংসদে আপনারা দেখেছেন সংশোধনী বিতর্ক, সেখানে সংবিধান সংশোধনী বিতর্ক সেখানেও হয়েছে। আপনারা দেখেছেন সেখানে বিভিন্ন এমপিরা বিভিন্ন সংস্কার নিয়ে সেখানে তারা তাদের আর্গুমেন্টগুলো সেখানে প্লেস করেছে। আপনারা দেখেছেন সেখানে অনেকগুলো অর্ডিন্যান্স সেখানে বিলে পরিণত করা হয়েছে, আইনে রূপান্তর করা হয়েছে। অনেকগুলো বিলকে সেখানে সংশোধনী আকারে সংসদে উত্থাপন করা হয়েছে, কিছু কিছু বিলকে সংসদ থেকে বাতিল করে দেওয়া হয়েছে, সংসদে উপস্থাপনই করা হয় নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আপনারা অনেকগুলো এক্সপ্লেনেশন ডিজার্ভ করেন। আপনারা যারা আমাদেরকে ভোট দিয়েছেন, আপনারা যারা চেয়েছেন আমরা যেন সংসদে যাই, আপনাদের প্রতিনিধিত্ব আমরা করি, আপনারা আপনাদের প্রতিনিধিত্বের জায়গা থেকে আপনারা অনেক জায়গায় আশাহত হয়েছেন, অনেক জায়গায় আপনারা আশা পেয়েছেন। সার্বিক বিষয়গুলো নিয়ে মনে হয়েছে যে আপনারা আমাদের কাছ থেকে কিছু এক্সপ্লেনেশন ডিজার্ভ করেন। সেই জায়গা থেকে চলেন, আমরা অনেকগুলো প্রশ্ন আছে, আমরা কেন বারবার ওয়াকআউট করেছি, বিরোধী দল কেন বারবার ওয়াকআউট করেছে, এটা আপনাদের একটা বড় ধরনের একটা প্রশ্ন। কেন আমরা সংসদে কথা বলি না, কেন অন্যান্য ট্রেজারি বেঞ্চের মন্ত্রীরা কথা বলার পরে আমরা কেন সেগুলোর বিরোধিতা আমরা করি না সংসদে দাঁড়িয়ে, সেটা আপনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। তৃতীয়ত, অর্ডিন্যান্সগুলো যেগুলো বাতিল করে দেওয়া হয়েছে, মূলত সেই অর্ডিন্যান্সগুলোতে কী ছিল সেটি আপনারা, আমার কাছে মনে হয় সেগুলো আপনারা ডিজার্ভ করেন আমাদের কাছ থেকে জানার জন্য। আমরা 3 নম্বর প্রশ্ন থেকে আসি যে অর্ডিন্যান্সগুলোতে মূলত আসলে কী ছিল। প্রথমে আসেন, আমরা শুরু করব যে অর্ডিন্যান্সটা নিয়ে, সেটা হচ্ছে জাতীয় যে পুলিশ কমিশনটা ছিল, পুলিশ কমিশনটা নিয়ে আমরা শুরু করি। দেখেন, এই সংসদে আমার কাছে মনে হয়েছে যেই কমিশনগুলোর সবচেয়ে বেশি দরকার ছিল, তার মধ্যে অন্যতম একটা দরকারি একটা কমিশন ছিল পুলিশ সংস্কার কমিশন। দুঃখজনক বিষয় হচ্ছে এই কমিশনটা সংসদে উঠানোই হয় নাই, এই যে অর্ডিন্যান্সটা সংসদে উঠানোই হয় নাই। অর্থাৎ এটা আলোচনার জন্য, এটার প্রয়োজন আছে কিনা বা এটা কতটা প্রয়োজন, জনগণের জন্য কতটা প্রয়োজন, এটা নিয়ে আলোচনা করার জন্য সংসদে উঠানোই হয় নাই। মানে পুলিশ এই অভ্যুত্থানের অন্যতম একটা স্টেক হোল্ডার, তাদের রোল কী ছিল সেটা নিয়ে আমাদের পরবর্তীতে কথাবার্তা আছে, কিন্তু অন্যতম একটা স্টেক হোল্ডার। আমরা পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাটা যদি জনবান্ধব করতে চাই, তাহলে পুলিশের স্বাধীনতা না, পুলিশের সুরক্ষাটা আমাদের প্রয়োজন ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেটা নিয়ে এই সংসদে কোনো ধরনের কথা সরকারি দল বলতে দেয়নি। সরকারি দল এই অর্ডিন্যান্সটাকে জাস্ট ল্যাপস করে দিয়েছে। এবার আসেন এই সংস্কার কমিশনে কি ছিল আমাদের। আপনি যদি মনে করে দেখেন তো, আবু সাইদ হত্যা মামলার যে রায়টা হয়েছে, যেই এএসআই ছিল উনি কিন্তু বারবার করে বলছিলেন যে আমার কোনো দোষ নাই, সরকার আমাকে নির্দেশ দিয়েছে, আমি সেই নির্দেশ অনুযায়ী গুলি করেছি। ঠিক সেটাই, পুলিশকে নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশকে লফুল নাকি আনলফুল সেটাকে অ্যাসেস করা কিন্তু পুলিশের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের যে পুলিশটা গড়ে উঠেছে, এই পুলিশ সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণাটা কি, সে পুলিশ হচ্ছে খারাপ পুলিশ, ঘোষ খায়,
পুলিশ হচ্ছে দুর্নীতিগ্রস্ত, পুলিশ হচ্ছে চাঁদাবাজ, পুলিশের জমি দখল করে, মানুষের সম্পদ দখল করে বাসা থেকে উঠাই নিয়ে যায়। অর্থাৎ জনগণ এবং পুলিশের সম্পর্কটা এরকম বিরোধের একটা সম্পর্ক। জনগণের বিরুদ্ধে পুলিশের যে একটা চিত্র আবহমান কাল থেকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এটা আসলে রাষ্ট্রের জন্য কোনো সুখকর নয়। পুলিশ কিন্তু জনগণের বিরুদ্ধে থাকার কথা ছিল না। পুলিশকে যেভাবে ঘুষখোর হিসেবে উপস্থাপন করা হয়েছে, রাষ্ট্র যেভাবে পুলিশকে হাতিয়ার বানিয়েছে দমন পীড়নের, সরকার যেভাবে দমন পীড়নের হাতিয়ার বানিয়েছে পুলিশকে, এটা হওয়ার কথা ছিল না। সেজন্য এই অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম যে পুলিশের একটা গুণগত সংস্কার হোক। কিভাবে গুণগত পুলিশের এই সংস্কারটা হোক, সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম পুলিশ যেন, পুলিশের যে একটা অভিযোগ আছে, পুলিশ, আপনি দেখেন পুলিশের বর্তমান পরিস্থিতি, পুলিশ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রের সবচেয়ে নিরীহ যদি রাষ্ট্রের কোনো অঙ্গ সংস্থা থাকে সেটা হচ্ছে পুলিশ। পুলিশকে মারতে বললে মারে, ছাড়তে বললে ছাড়ে, ধরতে বললে ধরে। পুলিশের এর বাইরে কিন্তু কিছু করার নাই। পুলিশকে যেই তার ঊর্ধ্বতন কর্মকর্তা যেই অর্ডার দেয়, সেটা লফুল হোক আর আনলফুল হোক, পুলিশ কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হয়। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে, এবং পুলিশের কিছু সমস্যা আছে। যেমন পুলিশের 1 নম্বর সমস্যা হচ্ছে পুলিশ সারাদিন ডিউটি করতে হয়, মানে অলমোস্ট 24/7 ডিউটি করতে হয়, তাকে ওভারটাইম দেওয়া হয় না। পুলিশ, আপনি যদি রাজারবাগ পুলিশ লাইনগুলোতে যান বা বাংলাদেশের থানাগুলোতে যান, আপনি গিয়ে দেখবেন পুলিশ যে ধরনের হচ্ছে অমানবিক জীবনযাপন করে, মানে পুলিশের যে অমানবিক জীবনযাপন, এটা মানে যেটা আনইমাজিনেবল, এই একটা অমানবিক জীবনের মধ্যে থেকে, এবং তার যে বেতন কাঠামো আছে সেটা নিয়ে কথা নাই বলি, তাকে ওভারটাইম দেওয়া হয় না, তাকে অলওয়েজ সিনিয়রদের যে অর্ডার, এটা আনলফুল হইলেও তাকে এটা বাস্তবায়ন করতে হয়, এবং তাকে এটা বাস্তবায়ন যদি না করে তাহলে তার পদায়ন, তার পদোন্নতি, তার হচ্ছে ট্রান্সফার, এই সবগুলোকে হচ্ছে আটকে দেওয়া হয়। এবং দুঃখজনক বিষয় হচ্ছে পুলিশ যদি সরকারের কোনো ইচ্ছার বাইরে যায়, অন্যায্যভাবে সরকার একটা অন্যায্য একটা অর্ডার করছে, এটার বাইরে যদি পুলিশ যায়, তার চাকরি অলমোস্ট ইম্পসিবল হয়ে ওঠে। এখন দেখেন পুলিশের এই যে ক্ষোভ, পুলিশের প্রতি যে এইসব অন্যায্য অবিচার করা হচ্ছে, তার পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সবগুলো রাজনৈতিক ইচ্ছার উপরে নির্ভর করা হচ্ছে। যত বাংলাদেশে পুলিশ যারা সরকারের যত বেশি পদলেহন করে, যারা সরকারের সবচেয়ে বেশি কাছাকাছি থাকে, যারা সরকারি দলকে সবসময় হচ্ছে পৃষ্ঠপোষকতা করে, তারা ভালো পোস্টিং পায়, তারা ভালো প্রমোশন পায়। সেজন্য সরকারের লিগ্যাল অর্ডার করুক অথবা আনলিগ্যাল অর্ডার করুক, এই কারণে পুলিশরা সবসময় চায় সরকারের মনোরঞ্জনের মধ্য দিয়ে ব্যস্ত থাকতে। এখন এই যে পুলিশের যত অভাব, পুলিশের যত প্রত্যাশা, পুলিশের যত চাওয়া পাওয়া, পুলিশের যত ক্ষোভ, এগুলা নিরসনের জন্য এই গভর্নমেন্ট একটা কাজ করেছিল, মানে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা ছিল পুলিশ গ্রিভিয়েন্স রিএড্রেস প্রোগ্রাম হাতে নিয়েছিল। অর্থাৎ পুলিশের ক্ষোভ নিরসন করা এবং ন্যায্যতার ভিত্তিতে পুলিশের যে প্রয়োজনগুলো সেগুলোকে নিশ্চিত করার জন্য পুলিশ গ্রিভিয়েন্স রিএড্রেস প্রোগ্রাম হাতে নিয়েছিল এই সংস্কার কমিশনে। অথচ বিএনপি সরকার সেটাকে বাতিল করে দিয়েছে। ভাই, একটা জিনিস বুঝেন আপনারা, পুলিশ তো একটা ডিসিপ্লিনারি ফোর্স, তার প্রয়োজন, প্রত্যাশা, চাওয়া পাওয়া